9 জানুয়ারি সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আয় ব্যয়ের হিসাব দেয় না 79 বেসরকারি বিশ্ববিদ্যালয়, সনদ বাতিলের হুঁশিয়ারি। শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাববেন না, সরকারকে বললেন মির্জা ফখরুল। বড় হামলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা, জনগণকে সতর্ক করলেন ওবায়দুল কাদের। বারবার নির্দেশে পরও আয় ব্যয়ের হিসাব দিচ্ছে না 79টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে 2 দশকও কোনো হিসাব পায়নি সরকার। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলিকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 1 মাসের মধ্যে হিসাব না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়কে বছর শেষে তাদের আয় ব্যয়ের হিসেব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জমা দিতে হবে। অথচ দেশের 95টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 79টি বছরের পর বছর কোনো হিসেব দিচ্ছে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কয়েক দফা তাগিদ দিলেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আয় ব্যয়ের হিসেব দেয়নি 22 বছর। ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছ থেকেও একই সময় ধরে কোনো হিসেব পাওয়া যায়নি। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিও 22 বছর হিসেব দেয়নি। এছাড়া স্টামফোর্ড ইউনিভার্সিটি 16 বছর, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ 14 বছর, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ 12 বছর, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 11 বছর আয় ব্যয়ের হিসেব দেয়নি। সব বিশ্ববিদ্যালয়েরই আয় ব্যয়ের হিসেব দেওয়া উচিত স্বীকার করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। তবে অনিয়মের জন্য উল্টো তারা মঞ্জুরি কমিশনের সমন্বয়হীনতাকে দায়ী করছে। ইউজিসি তার কর্তব্য পালন করতে ব্যর্থ হচ্ছে এবং সেজন্য ইউজিসি তাদের ভিতরেই তাদের প্রবলেম রয়ে গেছে, যার জন্য তারা করতে পারতেছে না। বিশ্ববিদ্যালয় সমিতির অভিযোগ মানছে না মঞ্জুরি কমিশন। তারা বলছে এবার হিসেব না পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি, আপনারা অডিট রিপোর্টটা হালনাগাদ করে আপনারা জমা দেন। বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় হালনাগাদ সবসময় করে থাকে, কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় এগুলো করে থাকে না। আইন অনুযায়ী আয় ব্যয়ের হিসেব না দিলে সরকার বিশ্ববিদ্যালয়ের সনদ বাতিল করতে পারবে। এছাড়া সংশ্লিষ্টদের 5 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে আইনে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব নিয়ে কথা বলতে আমাদের সাথে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান আছেন। অধ্যাপক আব্দুল মান্নানের কাছে জানতে চাইবো যে আমরা প্রতিবেদনে দেখলাম এবং আপনার বক্তব্য শুনলাম যে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এত দীর্ঘ সময় ধরে আয় ব্যয়ের হিসাব না দিয়ে প্রতিষ্ঠানগুলো যে কার্যক্রম চালাতে পারছে এর কারণ কি বলে আপনি মনে করেন? গত 2 দশক ধরে ইউজিসি এইসব প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, নিচ্ছে কিনা? স্যার, আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে। এই দীর্ঘদিন ধরে যে এই বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি পর্যায়ে যারা নিয়মিত আইন ভঙ্গ করে বা ভঙ্গ করার রেওয়াজে তাদের পরিণত হয়েছে, তারা এর আগে কেন এটা করতে পেরেছে সেটা আমি ঠিক জানি না। কিন্তু আমি 2015 সনে দায়িত্ব নেওয়ার পরে আমি চেষ্টা করেছি যাতে সকলে আইন কানুন মেনে চলে সেই দিকে তারা যেন নজর দেয়। এবং তারা অনেক জায়গায় অনেক বিশ্ববিদ্যালয় আছে কিন্তু যারা নিয়মিত আইন কানুন মেনে চলে সব কাজ করার চেষ্টা করে। আবার একটি বিরাট সংখ্যক বিশ্ববিদ্যালয় আছে যারা আইন কানুনের তোয়াক্কা করে না। যেমন এই যে হিসাব না দেওয়াটা 22 বছর, মানে শুরু থেকে এই বিশ্ববিদ্যালয় 3টি বিশ্ববিদ্যালয়ে তারা শুরু থেকেই হিসাব দেয় নাই, যেটি আইনত তারা দিতে বাধ্য এবং সেটি অডিটেড হতে হবে এবং সেই অডিটটা করবে একটি অডিট ফার্ম যেটি বাছাই করা হবে বাংলাদেশ ব্যাংকের তালিকা থেকে এবং সেটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত হতে হবে। তারা অডিট করে অডিট রিপোর্টটা মঞ্জুরি কমিশনে এবং মন্ত্রণালয়ে জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু কোনোটা 3টা আছে 22 বছর জমা দেয় নাই, কোনোটা আছে 14 বছর জমা দেয় নাই, কোনোটা আছে 12 বছর জমা দেয় নাই। রাইট। এবং কমপক্ষে 13টি বিশ্ববিদ্যালয় আছে
বছরে একটা ফাইন্যান্স কমিটির, অর্থ কমিটির একটি সভা করে না। এইগুলি না করলে যেটি হয়, এই ধরনের আইনের বরখেলাপ করলে যেটি হয়, যেহেতু এটা পাবলিক মানি, জনগণ থেকে নেওয়া মানি, অর্থ ছাত্রছাত্রীদের থেকে নেওয়া অর্থ, এই টাকাটাকে নয়-ছয় করার একটা বিরাট সুযোগ তাদের সামনে এসে যায় এবং অনেকে করে বলে সে অভিযোগটা আছে। তো যেহেতু মঞ্জুরি কমিশন সরাসরি কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, আমরা চেষ্টা করছি এই ধরনের অনিয়মগুলো শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনতে, এবং তাদেরকে অনুরোধ করেছি এবং অনুরোধ করি যাতে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এইসব আইন ভঙ্গকারী বিশ্ববিদ্যালয়। স্যার একটি বিষয় এখানে জানতে হচ্ছে যে স্যার আপনি জানছেন যে তারা অনিয়ম করছে, এবং স্যার আপনি জানছেন যে তারা অনিয়ম করছে এবং আপনি তাদেরকে চিহ্নিত করছেন, কিন্তু চিহ্নিত করার পর সেটি যে আবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো, এইটি স্যার না করে ইউজিসি তাদের কোনো শাস্তি বা তাদেরকে যেটাকে বলে হচ্ছে বইয়ের অধীনে আনতে পারে কিনা, এটির কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা? একটা কথা বলে রাখি, ইউজিসি যে আইন সেটি 1973 সনে করা, এবং সে আইনে আমাদের কোনো এক্সিকিউটিভ ক্ষমতা ঠিক আমরা ইচ্ছা করলেই এই কাজগুলো করতে পারি না। যদি আমরা ইচ্ছা করতাম, আমাদের সে আইনে দেওয়া থাকতো তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা, সেটা হয়তো আমরা নেওয়ার কথা চিন্তা করতে পারতাম। আমরা বহুদিন ধরে বলে আসছি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে রূপান্তর করে একটা হায়ার এডুকেশন কমিশন করলে হয়তো আমাদের এই যে এই অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ক্ষমতাটা বাড়বে। আমরা শুনছি যে এরকম একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা আগে থেকে হয়েছে, এখন একটা পর্যায়ে আছে। এটা যদি হয়, হয়তো আমরা তাৎক্ষণিকভাবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো। কিন্তু স্যার এই কথাটি আপনারা অনেক দিন ধরে বলে আসছেন, মানে এমনিতে গণমাধ্যমের সামনে তো বটেই, সামাজিক বা ব্যক্তিগত আলাপে আপনি যখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সেই সময় বিষয়গুলি কয়েকবার সামনে এসেছে। এতদিন ধরেও এই বিষয়টিতে আসলে সরকার বা কোনো সরকারি কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্ব তো খালি চিহ্নিত করা হতে পারে না, তাদের তো শাস্তি দেওয়ার ক্ষমতা থাকতে হবে আসলে। আমি বলি যে আগে কেন নেয় নাই আমি ঠিক জানি না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শুরু হয়েছিল 6টি বিশ্ববিদ্যালয় দিয়ে, এখন বাংলাদেশে 140টি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। বর্তমান সরকার আমার মনে হয় আন্তরিকতা আছে, কিন্তু এটা আমাদের খসড়া করা, এটা মন্ত্রণালয়ে গিয়েছে, তা সেটা সর্বশেষ আমি শুনেছি সচিব কমিটিতে গিয়েছে। সচিবরা যদি, আমি আশা করি তারা সেটা করবেন, বাস্তব পরিস্থিতিটা উপলব্ধি করে সত্যিকার অর্থে এটা একটি হায়ার কমিশন, কার্যকর হায়ার কমিশন করতে চান, তাহলে আমি মনে করি এটা দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে, উচ্চ শিক্ষার জন্য মঙ্গলজনক হবে। প্রফেসর আব্দুল মান্নান, আপনি নিশ্চয়ই জানেন যে যখন এই অনিয়মের কথাগুলি উঠছে তখন আমাদের প্রতিবেদক আসলে গিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কাছে। তারা বলেছেন এসব অনিয়মের জন্য নাকি মঞ্জুরি কমিশনের সমন্বয়হীনতা দায়ী। আপনি এসেছেন স্যার 1 বছরের কিছুটা বেশি সময় হলো, আপনি কি এই ধরনের কোনো সমন্বয়হীনতা দেখেন যার জন্য এরকম অনিয়মগুলি হতে থাকতে পারে? এখানে সমন্বয়হীনতার কোনো ব্যাপার নাই। আইনে বলা আছে আপনি কাজটি করবেন, আপনি এটা কেন করবেন না? আইনে বলা আছে বোর্ডের সভা, তাই তাদেরই বোর্ড, যারা উদ্যোক্তা তাদেরকে নিয়ে বোর্ড আরো সভা করবেন। কমপক্ষে 7টি বিশ্ববিদ্যালয় হাজারের বোর্ড সভা করে না 1 বছরে, সিন্ডিকেট সভা করে না, ফাইন্যান্স কমিটির সভা করে না, একাডেমিক কাউন্সিলের সভা করে না। এই বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে, ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে চালু রাখতে চায়। আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, সেটাই আমরা প্রত্যাশা করি মন্ত্রণালয়, এবং আশা করব যে তারা দ্রুততম সময়ে তাদের যেই সব আইনি বাধ্যবাধকতা আছে সে বাধ্যবাধকতা তারা মেনে চলবে এবং আবার সঠিক পথে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। আর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সমিতি আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা কেন এই কিছু বিশ্ববিদ্যালয়ের কারণে সমগ্র একটি বড় সেক্টরকে, যেখানে একটা বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পড়ে, তাদেরকে এরকম ভোগান্তির মধ্যে ফেলবেন, বা এই সেক্টরটাকে কেন আপনারা বদনামি করতে দেবেন? স্যার আরেকটি বিষয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একটু পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসি। আপনি জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে সম্প্রতি টিআইবির একটি প্রতিবেদন প্রকাশের পর নানা ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু ইউজিসির পক্ষ থেকে স্যার আপনি এইটি খতিয়ে দেখার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় আসলেই বড় ধরনের কোনো গোলমাল হচ্ছে কিনা, সে ব্যাপারে আপনি কোনো খোঁজ নেওয়ার জন্য আপনি কোনো উদ্যোগ নিয়েছেন কিনা?
আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই রিপোর্ট, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে রিপোর্টটা দেখেছি। সেখানে সেই রিপোর্টে তারা বলেছে যে তারা কন্ট্রাডিক্টরি অনেক কথা বলে। টিআইবি সবসময় লোকজনকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের অনেক রিপোর্টে আমি সেটা দেখেছি, এর আগেও দেখেছি। এই রিপোর্টে তারা বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এমন কোনো ক্ষমতা নাই এইসব বিষয়ে দেখার। আবার অন্যদিকে বলছে বিশ্ববিদ্যালয়ে এই পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়োগের ক্ষেত্রে যারা চাপ সৃষ্টি করে, যারা বাধ্য করে, তার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও আছে। আমরা যখন এটা প্রতিবাদ করেছি লিখিতভাবে, আমি ডক্টর ইফতেখারের সাথে টিআইবির নির্বাহী কর্মকর্তা তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং আমরা বলেছি যে মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সবগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই নিয়োগে আমাদের কোনো ভূমিকা নাই। পরে তারা চিঠি দিয়ে বলেছে যে তারা দুঃখ প্রকাশ করেছে যে মঞ্জুরি কমিশনকে এখানে টেনে আনার জন্য, এবং তারা একটা তালিকা আমাদের দিয়েছে কিছু বিশ্ববিদ্যালয়ের যেখানে বলেছে যে অনিয়ম হয়েছে, কিন্তু কোনো ব্যক্তির নাম দেয় নাই। বলেছেন জনৈক অধ্যাপক, জনৈক ডিন, জনৈক চেয়ারম্যান, এই ধরনের ঢালাও একটা মন্তব্য করে পুরো উচ্চশিক্ষাকে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রশ্নবিদ্ধ করেছে। আমি এটা জোর প্রতিবাদ করেছি, লিখিতভাবে করেছি, এবং তারা সেটা একটা দায় সারা গোচর উত্তর দিয়েছে। কিন্তু স্যার, আপনি নিজে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা যে এরকম কোনো কিছু সত্যি হচ্ছে কিনা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে? ক্ষমতাটা, জি, আমাদের উদ্যোগ নেওয়ার ক্ষমতা খুবই সীমিত, কারণ এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং সেখানে যে কমিটিগুলো থাকে সেখানে বিভিন্ন এক্সপার্টরা থাকেন, সরকার কর্তৃক মনোনীত ব্যক্তিরা থাকেন, মহামান্য চ্যান্সেলর কর্তৃক মনোনীত ব্যক্তিরা থাকেন, আবার লোয়ার কমিটি যেটা প্রভাষক নিয়োগ, সেখানে বাইরের শিক্ষকরা থাকেন, ভিতরের শিক্ষকরা থাকেন, আর ডিনরা থাকেন, ভাইস চ্যান্সেলর থাকেন, একাডেমিক কমিটি থেকে যে শর্ট লিস্টিং করে, সেটা অনেক প্রসেসের ব্যাপার। সেখানে যদি কোনো অনিয়ম থেকে থাকে সেটি বিশ্ববিদ্যালয়ের দেখার কথা। এই মুহূর্তে আমাদের কাছে যদি এই ক্ষমতা দেওয়া হয় এইগুলো দেখাশোনা করার, অদূর ভবিষ্যতে হায়ার এডুকেশন কমিশন হলে তখন নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। স্যার, দেশে উচ্চশিক্ষা, বিশেষ করে আরেকটি প্রসঙ্গ, সেটি হচ্ছে যে মেডিকেল শিক্ষায় আমাদের পর্যাপ্ত শিক্ষক নেই, কিন্তু দিনের পর দিন ধরে প্রত্যেকটি জেলায় একাধিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার একটি উদ্যোগ সরকার নিয়েছে, বা সরকারের একটি চিন্তাভাবনার মধ্যে আছে। এখন পর্যন্ত যে কয়টি মেডিকেল কলেজ আছে তাদের শিক্ষার মান নিয়ে অল্প কয়েকটি ছাড়া অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে, অনেক প্রশ্ন রয়ে গেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই বিষয়টি দেখছে কিনা? একটা কথা পরিষ্কার করে জানা উচিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মেডিকেল কলেজ নিয়ে ডিল করে না। এটি একান্তভাবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শুধুমাত্র জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে কাজ করে। হেলথ মিনিস্ট্রি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোর অনুমোদন দেয় এবং তাদের যে কোয়ালিটি সেগুলো দেখভাল করে। তবে আমরা পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা বলি যে আমাদের এখন বিস্তার হয়েছে বেশি, অনেক বেশি হয়েছে, কিন্তু আমাদের শিক্ষক যে স্বল্পতা আছে সেটি আমরা স্বীকার করেই নিয়েছি। আমরা বলেছি এই মুহূর্তে সবচেয়ে বড় আমাদের সামনে যে সমস্যা, যোগ্য শিক্ষক পাওয়া, অভিজ্ঞ শিক্ষক পাওয়া। সেই জন্য আমরা বলেছি, আমাদের রিপোর্টে আছে যে সকল শিক্ষক রিটায়ার করেছেন তারা যদি কর্মক্ষম থাকেন এবং তারা যদি ইচ্ছুক থাকেন তাদেরকে কন্ট্রাক্টে নিয়োজিত করা যেতে পারে, বিশেষ করে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে। আবার এও বলেছে যে সব ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেগুলিও করা যেতে পারে। স্যার, আমাদের সময় একেবারে শেষ। আমি শুধু যেই কারণে প্রশ্নটি করেছিলাম মেডিকেল কলেজ শিক্ষা সম্পর্কে, সেই মেডিকেল কলেজের শিক্ষার ক্ষেত্রে কি স্যার আপনি যে হায়ার এডুকেশন কমিশনের কথা বলছেন, সেইগুলিও কি আসলে নজরদারি করার জন্য হায়ার এডুকেশন কমিশনের দেখা উচিত ব্যাপারগুলি, নাকি সেগুলি আলাদাই থাকা উচিত? আমার জানার মতে হায়ার এডুকেশন কমিশন এই মেডিকেল শিক্ষা আওতায় থাকবে না, এটা জেনারেল শিক্ষায় থাকবে। আপাতত এই মেডিকেল শিক্ষাটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনেই থাকবে। প্রফেসর আব্দুল মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি।
সংঘাত নয়, শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে বিএনপি আর এই বিষয়টিকে একটি মহল দুর্বলতা ভাবছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বিএনপির জনসমর্থন আছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্যের জন্য ধন্যবাদ জানান তিনি। দুপুরে পল্টনে এক সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ইসলামী ব্যাংক রদবদল সহ বেশ কিছু বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। সরকার দাবি করছেন দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে বিএনপি আন্দোলনে দুর্বল হলেও জনসমর্থন আছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্যে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। আমি ধন্যবাদ জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবকে, তিনি কালকে একটা অত্যন্ত সত্য কথা উচ্চারণ করেছেন। অন্য দলগুলো সভা সমাবেশ করতে পারলেও বিএনপিকে সে সুযোগ না দেওয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপির জনসমর্থনকে সরকার ভয় পায়। বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করা হবে। একটা দিন ভোটের অধিকারটা পাবে, সেদিন তাদের শক্তিটা তারা প্রদর্শন করবে। এইভাবে ছল চাতুরি করে, কৌশল করে, নির্যাতন দমন করে, দমন চালিয়ে তো আপনার গণতন্ত্র করা যাবে না, আর যাই করা হবে। সরকারের অনুমতি না পেলে কর্মসূচি থেকে সরে আসা বিএনপির দুর্বলতা না রাজনৈতিক কৌশল, এ প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে মন্তব্য করে পুলিশ ছাড়া দলটি রাজপথে দাঁড়াতে পারবে না বলে দাবি করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। বিএনপি অফিসের সামনে পুলিশ না, আজকে আওয়ামী লীগ আসুক খালি হাতে, রাজনৈতিক অস্ত্র নিয়ে আসুক, আমরা রাজনৈতিক অস্ত্র নিয়ে যাবো। আমরা যুদ্ধ করার জন্য এখানে আসিনি, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। প্রায় 1 ঘন্টার এই সংবাদ সম্মেলনে সরকারের দুর্নীতি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ইসলামী ব্যাংকের রদবদল সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন আছেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আমাদের সাথে যোগ দিবেন বলে আমরা আশা করছি। স্বপন ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব যে কথা বলেছেন যে গত 7 জানুয়ারি সরারদি উদ্যানে সমাবেশ করার অনুমতি তাদের দেওয়া হয়নি, 2014 সালে 5 জানুয়ারি পর্যন্ত 7 বার এই পর্যন্ত সরকারের বিশেষ করে পুলিশের কাছে সমাবেশ করার অনুমতি চাইলে তারা দেয়নি। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? আওয়ামী লীগের বক্তব্যই বা কি, একটি দেশের বড় রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না? বিএনপি একটি রাজনৈতিক দল, তারা সভা সমাবেশ করবেন, সেটি স্বাভাবিক প্রক্রিয়া ছিল। কিন্তু বিএনপি সভা সমাবেশের আড়ালে যে নাশকতা পরিকল্পনা করে, যেটা গোয়েন্দা তথ্য ভিত্তিতে পাওয়া, এই নাশকতা পরিকল্পনা করবার জন্যই আমরা তাদের বা সরকার অথবা পুলিশ প্রশাসন তাদেরকে হয়তো অনুমতি দেয়নি। এর বাইরেও তারা ঢাকার বাইরে প্রচুর সভা সমাবেশ করছেন, বিভিন্ন জায়গায় করছেন, অতীতেও করেছেন। শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে চাইলে তারা অবশ্যই পাবেন। আরেকটি বিষয় যে 2014 সালের 5 জানুয়ারিতে যে পরিমাণ ভোট কেন্দ্র তারা পুড়িয়েছেন, যে পরিমাণ সরকারি কর্মকর্তার উপর আঘাত এনেছেন ভোটের দায়িত্বে নিয়োজিত, সেটি আপনার সিভিল প্রশাসন, স্বপন ভাই, আমি একটা বিষয় একটু জানার জন্য, যে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনটি বর্জন করেছিল বিএনপি এবং তারা নির্বাচনটিকে প্রতিহত করতে চেয়েছিল, শুধু বর্জন না, সেই সময় তারা যা করেছে, কিন্তু বিএনপি সভা সমাবেশ থেকে কোনো সময় কোনো নাশকতার কাজ করেছে এমন উদাহরণ কি আমাদের মনে পড়ে? আচ্ছা, বিএনপি সভা সমাবেশ থেকে সরাসরি নাশকতার কাজ করেছে এরকম উদাহরণ আপনাদের মনে না পড়লেও 2006 সালের অক্টোবরে একবার তারা করেছিল, আপনাদের মনে আছে। সভা সমাবেশ ছাড়াও তারা বিভিন্ন সময় ঘরোয়া বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে তারা বাংলাদেশব্যাপী নাশকতা করেছে, মানুষ হত্যা করেছে, বাসে আগুন দিয়েছে, একটা বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে ঘুমন্ত যে বাস শ্রমিক তাকে পুড়িয়ে মেরেছে। এহেন অপকর্ম নাই যা তারা করেন। আপনার এই কথা যদি মেনেও নেই, বিএনপিকে সভা সমাবেশ করতে দিলে তো আমরা এই জাতীয় ঘটনা থেকে আসলে দূরে থাকতে পারতাম। সমাবেশ না করতে দিলে তারা এগুলি করে, সমাবেশ না করতে দিলে তারা এগুলি করে। সমাবেশ আগে তো তারা সভা সমাবেশ করেছে, তারা সভা সমাবেশ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশব্যাপী অনেকগুলো জায়গায় সফর করেছেন, সেখানে বড় বড় সমাবেশ করেছেন। তারা করেননি বিষয়টি এরকম না। যখন তারা নাশকতার রাস্তা নিয়েছেন, নাশকতার পথে যারা চলে গেছেন এবং এক ধরনের নিষিদ্ধ স্বঘোষিত নিষিদ্ধ রাজনৈতিক দলের জায়গায় চলে গেছে, তাহলে তাদেরকে আর সভা সমাবেশ অনুমতি দেওয়া হবে না। আমাদের কঠোর হওয়া ছাড়া রাইট, স্বপন ভাই, তাদের আর সভা সমাবেশ করতে অনুমতি দেওয়া হবে না।
দেওয়া হবে না তাদেরকে? তারা না, তারা অবশ্যই সভা সমাবেশ করবেন না, যথাসময়ে তারা সভা সমাবেশ করবেন। এবং সামনে সুবাতাস বইছে, সামনে আমরা দেখতে পাচ্ছি সুবাতাস বইছে, অবশ্যই তারা সভা সমাবেশ করবেন। স্বপন ভাই, আমাদের সাথে হাবিব ভাই আছেন। হাবিব ভাই, প্রেসিডেন্টের সঙ্গে আপনারা দেখা করতে চেয়েছিলেন, মহামান্য রাষ্ট্রপতি আপনাদেরকে সময় দিয়েছেন, শুনেছেন কিভাবে আপনারা নির্বাচন কমিশন গঠন করতে চান, কিভাবে নির্বাচন কমিশন খুঁজে পেতে চান, কিন্তু তারপরেই গত কয়েকদিন ধরে আবার মনে হচ্ছে যে আপনারা রাষ্ট্রপতির উদ্যোগের উপর খুব বেশি আস্থা রাখতে পারছেন না। খোদ বেগম খালেদা জিয়া বলেছেন যে আসলে তার কানে কানে কি পরামর্শ দেওয়া হবে, তিনি কি করবেন, এটা আমরা আসলে ভালো বুঝতে পারছি না। আপনারা কি রাষ্ট্রপতির উপর আস্থা হারিয়েছেন, নাকি হতাশ হয়ে পড়েছেন, নাকি এরশাদের কথায় বলতে হয় যে আপনাদের এখন টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে, সেজন্য আপনাদের রাজনৈতিক অস্তিত্ব এখন হুমকির মুখে? হাবিব ভাই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমাদের রাজনীতি যদি হুমকির মুখে পড়তো তাহলে তো আমাদের মিছিল, মিটিং, সমাবেশ করার ক্ষেত্রে তো বাধা দিত না। সেটি তো নিরাপত্তার খাতিরে না থাকে, সমাবেশের লোক যদি না আসে, নিরাপত্তা কিসের? আপনি যে কথাটা আপনি বললেন আমি কিছুটা শুনতে পেলাম, যে এই পর্যন্ত বিএনপি যে বিশাল বিশাল সমাবেশ করেছে, লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করেছে, বাংলাদেশের কোথাও, ঢাকা না, বাংলাদেশের কোথাও কোনোদিন সমাবেশ থেকে কোনো ধরনের নাশকতামূলক বা কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? ঘটে নাই। আওয়ামী লীগ কালকে সমাবেশ করবে, গত 5 তারিখে তারা করলো, জাতীয় পার্টিকে সেখানে তারা সম্মেলন করতে দিল, সমাবেশ করতে দিল, বিএনপি কথা শুনলেই গায়ে আগুন ধরে যায়। কেন? কারণটা কি? এটা তো কোনো গণতান্ত্রিক দেশের তো দুইটা নীতি হতে পারে না, দুইটা নীতি হতে পারে না তো। রাইট, সরকার সব করবে, সরকারের পোষ্য তারা করবে, কিন্তু বাংলাদেশের প্রধান জনগণ সম্বলিত যে দল, জনগণের সাথে যে দলের সম্পর্কিত, যে দল 4-5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সেই দলকে মিছিল মিটিং করতে দিবে না, এটা তো হতে পারে না। আর রাষ্ট্রপতির কাছে বিএনপি চেয়ারপারসন সহ আমাদের 11 জন প্রতিনিধি গিয়েছিলেন, সেখানে রাষ্ট্রপতির কাছে 13 দফা বা আমরা যেটা চেয়েছি আমাদের বক্তব্য সেখানে দিয়ে আসা হয়েছে। এবং এইটাকে বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ অবশ্যই জানাতে হবে, যিনি প্রথম উদ্যোগটি নিয়েছিলেন বলেই আজকে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে কাদের সিদ্দিকী, আসাম আব্দুর রব, কমিউনিস্ট পার্টি সবাই কিন্তু গিয়ে নির্বাচন কমিশন এবং সেখানে সার্চ কমিটি নিরপেক্ষভাবে গঠন করার ক্ষেত্রে কিন্তু সবাই একমত হয়েছেন। এবং কালকে ডক্টর কামাল হোসেন বলেছেন, মহিদুল হাসান সেলিম বলেছেন, শুনলাম, দেখলাম। আপনারা রাষ্ট্রপতির উপর আস্থা হারিয়েছেন কিনা, যে কথাটি আওয়ামী লীগের নেত্রী, হাবিব ভাই, যে কথাটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছিলেন যে রাষ্ট্রপতির ওখানে যান, চাটা খায় আসেন, রাষ্ট্রপতি কোনো কিছু করতে পারবে না, আমরা যেভাবে বলবো সেভাবে হবে, সেই কথাটি আপনারা এখন বলছেন কিনা? রাষ্ট্রপতির কাছে দেখা করে চা খেয়ে পরে আপনাদের এই উপলব্ধি হলো কিনা? আমরা এখনো যে কথাটা বলছি না, না বলছেন তো বেগম খালেদা জিয়া ওই কথা তো আমরা তো এই কথা এখনো বলি নাই। আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ অসম্মান দেখাবে। এর আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে তারা অসম্মানিত করেছে, জি জি, তারা রাষ্ট্রপতিকে অসম্মান দেখাবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ রাষ্ট্রপতির কথা শুনবে কিনা আওয়ামী লীগকে জিজ্ঞাসা করে দেখেন, আওয়ামী লীগের রাষ্ট্রপতির উপর আস্থা আছে কিনা। না না হাবিব ভাই, আমি আসলে সমীকরণটি মিলাতে চাচ্ছি এরকম যে আপনারা তো এই পুরো ব্যাপারটাই জানতেন, শাহাবুদ্দিন আহমেদের সাথে আওয়ামী লীগ কি করেছে সেটি অতীতের ঘটনা আপনারা জানতেন, এখন এই রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগ কি করবে সেটি জানতেন, কিন্তু আপনারাই কিন্তু দাবি তুললেন মহামান্য রাষ্ট্রপতির সাথে আপনারা কথা বলতে চান, আপনারা কথা বললেন, এখন এসে বলছেন মহামান্য রাষ্ট্রপতি আসলে কিছু করবেন না। এইটি কিরকম আমরা একটু জানতে চাই। হবে আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর স্বপন ভাইয়ের কাছেও নিশ্চয়ই এটি শুনবো। হাবিব ভাই, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আপনাদের সংলাপের কোনো বাস্তব ফল পাওয়া যাবে কিনা আপনারা এখন তা মনে করেন কিনা? মনে না করলে আপনাদের এই উপলব্ধি হওয়ার কারণ কি, মানে ইদানিং হঠাৎ করে? হাবিব ভাই। না, হঠাৎ করে আমরা তো এখনো বলি নাই। এখন আমরা আওয়ামী লীগের আচরণে আমাদের আশঙ্কা হতেই তো পারে, কিন্তু কথা হলো যে আমরা যে এগিয়ে গিয়েছিলাম এতে তো খারাপ কিছু হয় না। চেষ্টা তো মানুষ করেই, চেষ্টা করে না? জি জি, চেষ্টা করাটা খারাপ জিনিস না। জি, এখন আওয়ামী লীগের সমস্যা আছে, আওয়ামী লীগ তো নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করে না। আপনি দেখেন জেলা পরিষদ নির্বাচন হলো 61টা জেলায়, তারা নমিনেশন দিল নিজেদের দলীয় ভাবে, তারপর 37টা জায়গায় তারা বিদ্রোহ করলো। এই তো আওয়ামী লীগের হলো। আওয়ামী লীগের নিজেদের প্রতি তো নিজেদের বিশ্বাস নেই, আওয়ামী লীগের রাষ্ট্রপতির প্রতি আওয়ামী লীগের বিশ্বাস নেই। আমরা একটা ভালো উদ্যোগ নিয়ে বেগম খালেদা জিয়া গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে, এখন সবাই যাচ্ছে সেখানে। তাহলে এই যে বিএনপি একটা জায়গায় নিয়ে আসলে, এবং দেখেন বিএনপিকে তো একটা ধন্যবাদ দেওয়া দরকার এই কারণে যে
বিএনপির সময় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করেছিল, অর্থাৎ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তারা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করলো। বিএনপি কিন্তু এখন যেভাবেই হোক তারা কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে যদিও তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হওয়া উচিত, বিএনপি বলছে যে নির্বাচনকারী একটা সরকার হওয়া দরকার যে সরকারটা নিরপেক্ষ। তো বিএনপি দেখেন দেশের মানুষের কল্যাণে দেশের ভিতরে সংঘাত যেন না হয় সে কারণে বিএনপি কিন্তু অনেক দিকে অনেক কিছু ছাড় দেয়। ভাই আপনার বক্তব্য একদম পরিষ্কার, আপনি অতি চমৎকার ভাবে আসলে পুরো আওয়ামী লীগের বিষয়টি তুলে ধরেছেন। শুধু আমি মাঝখানে একটি বিষয় আপনি কি ইচ্ছা করে এড়িয়ে গেলেন চমৎকার ভাবে, নাকি যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করার জন্য আপনাকেই কত কিছু করতে হয়েছিল, এর নিশ্চয়ই আপনি ভুলে যান নাই। আর তাছাড়া হচ্ছে যে আপনার কি মনে আছে 2006 সালে না হাবিব ভাই, আপনার কি মনে আছে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাংলাদেশ সংবিধানে আছে তখনও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়েছিল বিএনপির প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে? আপনি কি এটি মনে আছে কিনা যে মানে ইয়াজউদ্দিন আহমেদই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন? আচ্ছা মনে আছে। আমি আমার নিজ দায়িত্বে একটা কথা বলি। জি। আজকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব আছেন তো? জি। এই রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হোক, আওয়ামী লীগ সরকার থেকে পদত্যাগ করুক। বিএনপি যেমন করেছিল, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার মন্ত্রিসভা পদত্যাগ করেছিল, সংসদ থেকে সমস্ত সংসদ সদস্য পদত্যাগ করেছিল। আমি বলছি আমার দায়িত্ব বলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হোক নির্বাচনকালীন সময়। জি। মন্ত্রিসভা পদত্যাগ চমৎকার একটি প্রস্তাব হাবিব ভাই দিয়েছেন। আবু সাইদ আল মামুন স্বপন, আমরা জানি যে এইগুলি প্রস্তাব আসলে এইভাবে হয় না, তারপরে হাবিব ভাই যে প্রস্তাব দিয়েছেন সেই ব্যাপারে আপনার একটু পর্যবেক্ষণ বা মনোভাব একটু শুনতে। আমার কাছে মনে হয়েছিল যে ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা মানে হচ্ছে দলীয়ভাবে নির্বাচন ব্যবস্থাটাকে কুক্ষিগত করারই আরেকটা রূপ। কারণ ইয়াজউদ্দিন আহমেদ সাহেবকে কোনো প্রশ্ন করা হলে তিনি ফোন করতেন বেগম জিয়াকে, তা আমরা পরে নানাভাবে শুনেছি। কিন্তু তারা হাবিব ভাইরা রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপর অনেক আস্থা রাখেন, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি প্রথমেই আজকে হাবিব ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে এই সুযোগে আমি জানতে পারলাম যে হাবিব ভাইয়ের একমাত্র পুত্র সন্তান গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং হাবিব ভাইয়ের প্রতি এবং তার স্ত্রীর প্রতি, পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আমরাও। দেখুন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, শুধু একটি ব্যক্তি নয়, এবং রাষ্ট্রপতিকে এই প্রতিষ্ঠানটিকে নিজের স্বার্থে অপব্যবহার করে এটিকে বিতর্কিত করার মানসিকতা আমরা পোষণ করি না। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সময়ে তার সঙ্গে এমন কোনো আচরণ করা হয়নি যে আচরণটি বদরুদ্দোজা চৌধুরী সাহেবের সঙ্গে বিএনপি করেছেন, অথবা বিএনপির সময়ের অবৈধ রাষ্ট্রপতি আবু সাদাত সায়েমের সঙ্গে যখন তারা করেছেন এই ধরনের কোনো আচরণ আমরা কখনোই বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে করিনি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে বিএনপি বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি সংসদে পাশ করেছিল মধ্যরাতে, এবং বিএনপির আইনমন্ত্রী জনাব মওদুদ আহমেদের নেতৃত্বে তার পরামর্শে বিএনপি নিজেরাই তত্ত্বাবধায়ক সরকারের যে প্রথাটি, এই প্রথাটির 12টা বাজিয়ে কিন্তু স্বপন ভাই আমরা একটা স্বপন ভাই এক মিনিট, আমাদের একটা 1 মিনিটের বিরতিও নিতে হবে। আমি শুধু আমার প্রশ্নটি করে রাখি, সেটা হচ্ছে যে আপনি 12টা বাজানোর কথা বলছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে, সেই ব্যাপারে আমি আপনার সাথে কিছুটা একমত। কিন্তু মাথা ব্যথা করলে যে মাথা কেটে ফেলতে হবে, বা আওয়ামী লীগ ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন যে কারণে অনুভব করছিল সেই কারণে একেবারে বিলীন হয়ে গেছে কিনা সেটা আপনার কাছে একটু শুনবো। আমরা 1 মিনিটের একটা বিরতি নিয়ে আসছি। স্বপন ভাই, আপনি বলছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার 12টা বাজিয়েছে বিএনপি, কিন্তু আমরা জানতে চাইছিলাম যে 12টা বাজালেও সেটি রাখা দরকার ছিল কিনা। জি স্বপন ভাই। জনাব খালিদ মহিউদ্দিন, এই বিষয়টি মহামান্য আদালতে সমাধান হয়েছে। মহামান্য আদালতের নির্দেশ মোতাবেক, তাদের রায় মোতাবেক জাতীয় সংসদে সংবিধান সংশোধিত হয়েছে। এটি এখন অনেক আগের কথা, এটি নিয়ে এখন নতুন করে মাথা ব্যথা করার মতো কোনো সময় স্বপন ভাই, ইতিহাসের খাতিরে আমার একটু বলতে হয় যে মহামান্য আদালত যে নির্দেশনা দিয়েছেন তাতে আপনারা চাইলে, অর্থাৎ সংসদ সদস্যরা চাইলে আরো 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারতেন। দ্বিতীয় কথা হচ্ছে যে পূর্ণাঙ্গ রায় পাশ হওয়ার বার হওয়ার আগেই আপনারা সংবিধান থেকে সেটি সংশোধন করেছেন। আদালত রায় দিয়েছেন, না মহামান্য আদালত রায় দিয়েছেন এবং সেখানে একটি অপশন রেখেছেন, কিন্তু রায়টাকে তারা বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বৈধ নয়। তাহলে মহামান্য আদালত যে দায়টা সংসদের উপর প্রেরণ করেছেন, সংসদ কেন একটি অবৈধ পন্থাকে আবার বেশি দিন কন্টিনিউ করবে? সংসদ যথাযথ সিদ্ধান্ত নিয়েছে এবং সংবিধান সংশোধন হয়েছে। এখন বর্তমান সংবিধানের আলোকে সরকারের পদত্যাগ করবার স্কোপ নেই, সংসদ সদস্যদের পদত্যাগ করবার স্কোপ নেই।
মেয়াদ শেষের 90 দিন পূর্ববর্তী সময় নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনের সময় একটি নির্বাচনকারী সরকার থাকবে, সেভাবেই নির্বাচন হবে। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে এবং নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং সেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। এই আপনার কথার এবং কনফিডেন্স শুনে আমরাও খুব আস্থা পাচ্ছি। আমার মনে হচ্ছে যে আপনাদের লোক বিএনপিতে আসলে অনেকেই রয়েছে। হাবিব ভাই, আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনে আমাদের সাবেক লোকরা বিএনপিতে অনেকে আছেন না? হাবিব ভাই, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ অবশ্যই করছে, এটি ঠিক কিনা আসলে? না, আমাকে একটু বলতে দেন। সেটা হলো যে স্বপন আমার অত্যন্ত স্নেহের, আমার সন্তান মারা গিয়েছে, আপনারা দেখেছেন, আমি ব্যথিত অবশ্যই। আমার জীবনে আরেকটি ঘটনা ঘটেছিল 1984 সালের 26শে অগাস্ট রাতের বেলা। আমার আব্বা মারা গিয়েছিলেন, তারপরে আমি 27শে আগস্ট হরতালের মিছিল করেছিলাম, তারপরে বাড়ি গিয়েছিলাম। কথা হলো যে কথাটা বলে মওদুদ আহমেদ কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয় তখন মওদুদ আহমেদ কিন্তু বিএনপিতেই আসেন নাই, তখন উনি জাতীয় পার্টিতে ছিলেন, জাতীয় পার্টির এমপি ছিলেন ওবায়দুল কাদেরকে হারিয়ে। এই জায়গায় একটা ভুল হলো যে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, তখন ছিল না আইনমন্ত্রী, তো তখন মওদুদ আহমেদ তো বিএনপিতেই আসে নাই তখন। না, ঠিক আছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওই অবস্থা করার জন্য কি যে না এবং যে কথাটি আমার ছোট ভাই স্বপন বললেন যে একটা অবৈধ পন্থা, তো এই অবৈধ পন্থার জন্য আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছিল, অনেক রাস্তাঘাট গাড়ি ঘোড়া অনেক বন্ধ করতে হয়েছিল। রংপুরের 22টি আসলে একটি নির্বাচন হয়েছিল না, কাজপুরে নির্বাচন হয়নি, আমার এলাকায় পূর্ণাঙ্গ নির্বাচন হয়নি, আবার পুনর্নির্বাচন করতে হয়েছিল। তাহলে এই অবৈধ পন্থার জন্য আওয়ামী লীগ যে এতদিন হরতাল করলো, রাস্তাঘাট বন্ধ করলো, মানুষকে অপমান করলো, তার জন্য কি আওয়ামী লীগ ক্ষমা চাইবে জাতির সামনে জোরহাত করে যে আমরা অবৈধ বিধানের জন্য আমরা আন্দোলন করে ভুল করেছিলাম? আর যে কথাটা আমি বলতে চাই, যেটা বিধান ছিল না সংবিধানে সেইটা যদি বিএনপি সংযোজন করতে পারে, আর যেটা ছিল এখন সেটা কেন পারবে না? সংসদ ইচ্ছা করলে এখনই সংসদ ডেকে আমরা আবার তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করতে পারি না, সমস্যা না। যেটি মহামান্য সুপ্রিম কোর্ট অবৈধ বলেছে সেটি আর পারে কিনা সে আসলে একটু ডাউট থেকেই যায়। তবে আজকে আমাদের এখানে সময় নেই। হাবিব ভাই, আপনার প্রশ্নটি খুবই ভ্যালিড। স্বপন ভাইকে এক বাক্যে একটু বলবেন যে স্বপন ভাইয়ের এই কথাটি, হাবিব ভাইয়ের এই কথাটি আমার খুবই খুবই যৌক্তিক মনে হয়েছে যে এই অবৈধ ব্যাপারটির জন্য আপনারা এতদিন হরতাল করেছেন, জনগণকে সাফার করেছেন, সেটি আপনারা এর কোনো জবাব দিবেন কিনা? দেখুন, আমরা যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছি সেই সময়ের প্রেক্ষাপটে ঠিক আমরা যেভাবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম সেভাবে সংবিধানে সেটি সংশোধিত হয়নি। কিন্তু তখনকার বাস্তবতায় সংঘাত এড়ানোর জন্য আমরা সেটিকে মেনে নিয়েছিলাম। অর্থাৎ আপনারা এটি নিয়ে দুঃখ প্রকাশ করবেন না স্বপন ভাই। স্বপন ভাই, আপনাকে ধন্যবাদ। হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। এর স্পিক একটি বিরতি নিচ্ছি। সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রস্তুতি নিয়ে আছে উল্লেখ করে বড় হামলা হতে পারে বলে আশঙ্কা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদলের মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে এই আশঙ্কার কথা জানান তিনি। বলেন, ভোটে হারাতে না পেরে শত্রুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা করে যাচ্ছে। এ সময় বিএনপিকে সাম্প্রদায়িক শক্তির আশ্রয়দাতা বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই ছিল আজকের এড্রেস স্পিকে।